তাহলে দুটো অমূলদ সংখ্যা নিলাম, তাদের গুণ করলাম, একটা মূলদ সংখ্যা বেরোলো। হলো? মূলদ সংখ্যা বেরোলো। কিন্তু আমি যদি এটা নিই, এক্সাম্পল এটা নিতাম, √2 ইন্টু √3 কত আসতো? √6 আসতো। এটা কি মূলদ সংখ্যা? না। তাহলে দুটো অমূলদ সংখ্যা গুণ করলে মূলদ সংখ্যাও পাবো, দুটো অমূলদ সংখ্যা গুণ করলে অমূলদ সংখ্যাই পাবো। তাহলে এখানে বলেছে কোশ্চেনে যে সর্বদা মূলদ সংখ্যা হবে, সর্বদা। তাহলে সর্বদা মূলদ সংখ্যা হচ্ছে না। মূলদ সংখ্যা হচ্ছে, কিন্তু এমন এক্সাম্পলও পেয়েছি যেখানে মূলদ সংখ্যা হচ্ছে না, তাহলে এখানে ফলস আসবে, সর্বদা মূলদ সংখ্যা হবে না। আচ্ছা, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা? অবশ্যই, প্রত্যেকটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কেন ওগুলো আমরা বাস্তবে ইউজ করি। আচ্ছা, পরে কি বলেছে? প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। আচ্ছা, যে বাস্তব সংখ্যা ইউজ করে 2, 3, 4 এগুলো, এটা তো বাস্তব সংখ্যা। কিন্তু এগুলো কি অমূলদ সংখ্যা? না। এগুলো তো অমূলদ সংখ্যা নয়, এগুলো তো মূলদ সংখ্যা। তাহলে এখানে বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। না তো, অমূলদ সংখ্যা বাদ দিয়েও তো সংখ্যা রয়েছে যেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে এটা ফলস, মিথ্যা। তাহলে দেখো, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এক দাগের কোশ্চেন গুলো খুব ইজিলি আমরা সলভ করতে পেরেছি। ওকে, তাহলে 1.2 এর নেক্সট দাগে যাই, সেটা হচ্ছে 3 দাগ। এখানে কি বলেছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। একটু আগে আমরা শিখলাম যেগুলোকে আমরা রুট তুলতে পারি, মানে যেগুলো বর্গমূল করতে পারি, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলো করতে পারি না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে আছে √9। √9 কত হয়? √9 হচ্ছে 3। তাহলে আমরা বর্গমূল করতে পারি, তাহলে এটা হচ্ছে আমার মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। নেক্সট 225। 225 এর রুট কত হয়? 225 এর রুট হয় 15। তাহলে 15 এটা মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। √7, 7 এর রুট করা যায় না, তাহলে এটা অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। নেক্সট √50। √50 এর কি রুট করা যায়? 50 এর রুট করা যায় না। দেখো, এবার হিসাব করে দেখো, 5 10 কে 50, এটা 5। তাহলে যদি 50 এর বর্গমূল করতাম, তাহলে কি আসতো? 5 ইন্টু 5 ইন্টু 2, জোড়ার থেকে একটা বেরোয় রুটে, তাহলে 5√2। তাহলে দেখো, এটা আমরা বর্গমূল করতে পারলাম না, এটা রুট রয়েই গেল। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা হলো না। আচ্ছা, 100। 100 রুট কত হয়? 100 রুট করলে হয় 10, তাহলে এটা রুট করা গেছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। নেক্সট -√81। আচ্ছা, -√81, 81 রুট কত হয়? 81 রুট হয় 9, তাহলে এটা রুট করা গেল, তাহলে এটা একটা মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। সেম ভাবে 42। 42 এর রুট করা যায় না, 42 এর কোনো কিছু স্কোয়ার আকারে লেখা যায় না, তাহলে 42 একটা অমূলদ সংখ্যা। 29। 29 একটা অমূলদ সংখ্যা, 29 এর রুট করা যায় না। নেক্সট হচ্ছে 1000। 1000 এর রুট করা যায় না, কিন্তু যদি এটা হতো 10,000 হতো, তাহলে এটা হতো 100। এটা একটা মূলদ সংখ্যা হতো। 10,000 এর রুট করা যায় না, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে দেখো, ইজিলি আমরা 3 দাগটাও সলভ করতে পারলাম। কি করে? যেগুলোকে রুট করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলো রুট করা যায় না, মানে বর্গমূল করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে খুব ইজিলি আমরা এই পার্টটাও সলভ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকুই। আচ্ছা, তো এবার নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। আচ্ছা, 4 দাগে আছে সংখ্যা রেখায় √5 স্থাপন। √5 একটা অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটু মন দিয়ে দেখবে সবাই। আচ্ছা, ধর সংখ্যা রেখা আঁকলাম, ধরো এখানে 0, এখানে 1, এখানে 2, এরকম চলছে। এখানে স্থাপন করতে হবে। দেখো, এই সংখ্যা রেখায় 1 2 3 4 5 6 এরকম চলে, তো √5 √3 এগুলো তো নেই। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে পিথাগোরাসের উপপাদ্যের একটু সাহায্য নিতে হবে। পিথাগোরাস উপপাদ্য কি ছিল? ছিল একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাকে এই থিওরিটা এখানে কাজে লাগাতে হবে। আচ্ছা, দেখো তো, এই √5 কে এটা লেখা যায়? 4 প্লাস 1 লেখা যায়। আচ্ছা, এই 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে তোমরা নর্মালি ভাবো, আমি এটাকে অতিভুজ ভাবছি। তাহলে অতিভুজ ইকুয়াল টু, আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ ইকুয়াল টু √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা জানি পিথাগোরাস থেকে।
অ্যাকচুয়ালি হয় হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি, স্কোয়ার উঠলে রুট হয়, তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা। তাহলে আমরা এটাকে অতিভুজ ভেবে নিচ্ছি। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি আসবে, রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব। তাহলে এবার দেখি, আচ্ছা 2, এখান থেকে 2 দূরত্ব কোনটুকু আছে দেখো, এই 0 থেকে এই অবধি আমার 2 ডিস্টেন্স, তাহলে এইটুকু আমি 2 পেলাম, এটা আমার ভূমি হলো। এবার লম্ব কত পেয়েছি, ভূমি হচ্ছে 2, ভূমিটা 2 একক পেয়েছি আমি, ভূমি 2 একক দূরত্ব নিয়েছি। তাহলে আমি 0 থেকে 2 অবধি ডিস্টেন্স কত, 2, আমি এইটুকু 2 নিয়েছি। আচ্ছা, লম্ব কত, লম্ব নিয়েছি আমি 1, এখানে লম্ব 1 পেয়েছি। আচ্ছা, তাহলে লম্ব লিখি, তাহলে লম্ব হচ্ছে 1 একক। তাহলে এখান থেকে লম্ব আমি 1 একক নিলাম, এইটুকু 1, আর এইটুকু কত পেয়েছি আমি, এইটুকু পেয়েছি 2। তাহলে এইটা দেখো, যদি ভূমি 2 হয় আর লম্ব 1 হয়, ভূমি 2 আর লম্ব 1 হয়, তাহলে অতিভুজ কত আসছে, অতিভুজ আসে ফর্মুলা যে √5। তাহলে এখানে অতিভুজ কোনটা, এটা। তাহলে এই যে যে ডিস্টেন্সটা এইটা, এটা কি √5 ডিস্টেন্স। তাহলে এই √5 বিন্দুটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়ালো, √5 বিন্দুটা দাঁড়ালো এখানে গিয়ে। দেখো এইটুকু ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স নিয়েছি আমি 2, এই যে আমরা যেটা এখানে লিখলাম 4 কে লিখেছি 2 এর স্কোয়ার, 1 কে লিখলাম 1 এর স্কোয়ার, তাহলে এইটাকে আমি ভূমি ধরেছি আর এইটাকে আমি লম্ব ধরেছি। তাহলে ভূমি হচ্ছে 2, এখান থেকে এইটুকু 2 নিয়েছি, লম্ব কত 1, এইটুকু। তাহলে এটা যদি নিই, তাহলে এই ডিস্টেন্সটা এটা অতিভুজ, অতিভুজ কত এসছে, অতিভুজ এসছে আমার √5, তাহলে এইটুকু √5 ডিস্টেন্স। তাহলে √5 বিন্দুটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়ালো দেখো, এখান থেকে এইটুকু গিয়ে এই জায়গাটাতে আমার √5 বিন্দু রয়েছে। কিন্তু কোশ্চেনে আমাকে বলেছে এই √5টাকে সংখ্যা রেখায় আনতে, কিন্তু উপরে চলে এসছে। তাহলে কি করবে, এখান থেকে একটু ইমাজিন করো যে এই বিন্দুটাকে যদি টেনে তুমি নিচে নিয়ে আসতে, গোল হয়ে এভাবে ঘুরে আসতো নিচে, যদি এটাকে টেনে নিচে এই সংখ্যা রেখে আসতে, তাহলে এইখানে কোথাও একটা আসতো। ভালো করে একটু ইমাজিন করে দেখো, এই যে এই বিন্দুটাকে যদি টেনে নিচে নিয়ে আসতে, তাহলে সংখ্যা রেখার উপর এখানে এসে পড়তো। তার মানে এই বিন্দুটা হচ্ছে √5 বিন্দু। তাহলে √5 কোথায় রয়েছে, সংখ্যা রেখার এই পজিশনটাতে রয়েছে। তাহলে আমরা এই যে অমূল্য সংখ্যাগুলো ডাইরেক্ট সংখ্যা রেখা স্থাপন করতে পারি না, তার জন্য কি করব আগে, তার জন্য পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমি উপরে এই √5 বিন্দুটাকে খুঁজে বের করব। এখানে বের করলাম অতিভুজের সূত্র অনুযায়ী। তাহলে এখান থেকে যদি টেনে নিচে আনা হয়, তাহলে √5 বিন্দুটা কোথায় আসছে, এইখানটাতে আসছে। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। দেখে নাও তোমরা যে পিথাগোরাস উপপাদ্যটা কি ছিল, আমি পাশে একবার লিখে দিচ্ছি। সেটা ছিল হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ছিল। তাহলে এখান থেকে যদি আমি শুধু অতিভুজের মান বের করি, তাহলে এখান থেকে অতিভুজ কি আসবে, অতিভুজ ইকুয়াল টু স্কোয়ার উঠলে কি হয়, ওইদিকে রুট হয়ে যায়, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই হিসাবে আমরা করেছি। আর এই অঙ্কে সবসময় খেয়াল রাখবে, এই যে লম্ব ডিস্টেন্সটা দূরত্ব, এটাকে সবসময় 1 রাখবে। ভূমিটাকে তুমি 2, 3, 4, 5 যে কোনো কিছু ধরে ইউজ করতে পারো অঙ্ক অনুযায়ী, কিন্তু এই লম্ব ডিস্টেন্সটা এই যে যেটা, এটাকে সবসময় 1 রাখার চেষ্টা করবে, তাহলে ক্যালকুলেশনে তোমাদের সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে √5 বিন্দুটাকে আমরা কিভাবে স্থাপন করলাম। ওকে, এবার আমরা √3টাকে স্থাপন করব। আচ্ছা, √3টাকে স্থাপন করার আগে আমাকে √2 স্থাপন করতে হবে। আচ্ছা দেখা যাক, √3টাকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো না অঙ্কের মধ্যে, তার জন্য কি করব, √2, তার আগে √2টাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে আগে √2 করা যাক। আচ্ছা, √2টাকে কি লেখা যায় দেখো, রুটের মধ্যে 1 + 1, তাহলে 1টাকে কি লিখতে পারি, 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে সেম ফর্মুলা, অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটাকে ভূমি ভাবছি, এটাকে লম্ব ভেবে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে সংখ্যা রেখাটা আঁকি। এটা ধরো 0, তাহলে ভূমি কত, 0 থেকে 1, 1 দূরত্ব রয়েছে, ভূমি বলেছে 1 একক, ভূমি 1 একক। ওকে, আর লম্ব 1 একক, লম্বটাও 1 একক নেওয়া হয়েছে। ওকে, তাহলে 1 দূরত্ব কোথায়, 0 থেকে 1 এর মধ্যে এইটুকু, এটা হচ্ছে আমার ভূমি, যেটা আমরা কোশ্চেন থেকে পেয়েছি। ওকে,
তাহলে লম্ব কোথায়? এখান থেকে এইটুকু নিলাম, এটা ধরলাম 1 দূরত্ব, 1 একক দূরত্ব। এখানেও 1 নিয়েছি, এখানে 1 নিয়েছি। তাহলে এই বিন্দুটা কত আসবে? এই বিন্দুটা আসবে √2, তাই তো? এই যে √2 টাকে ভেঙেই তো পেলাম 1 আর 1, তাহলে 1 আর 1 যদি নিই তাহলে অতিভুজ কত হয়? √2। তাহলে এইটা হচ্ছে আমার √2 বিন্দু পেলাম। এটা হচ্ছে √2 বিন্দু হয়েছে। কিন্তু আমাকে তো √2 না, আমাকে √3 খুঁজতে বলেছে। দেখো কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5 এ √3 খুঁজতে বলেছে। কিন্তু √3 ডাইরেক্ট স্থাপন করা যায় না। তার জন্য √2 স্থাপন করে নিতে হয়। √2 করলাম। ওকে। এবার আমরা √3 তে যাব। আচ্ছা। এবার ভাবো আমরা যদি এখানে √3 লিখি। আচ্ছা, √3 কে কি লেখা যায়? 2 প্লাস 1 লেখা যায়? ওকে। আচ্ছা, 2 কে কি লেখা যায়? ভালো করে ভাবো তো। 2 কে লেখা যায় √2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। তাহলে ভূমিটা যেটা, ভূমিটা কত আমার? ভূমিটা হচ্ছে √2। আর লম্বটা কি বললাম? সবসময় লম্বটাকে একই ধরে নেবে। তাহলে এখানে ভূমিটা পেলাম হচ্ছে আমার √2। তাহলে ভূমি কোথায়? এই যে দেখো, এইটুকু ডিস্টেন্স আমি √2 পেলাম। তাহলে এটাকে ভূমি ধরলাম। তার উপরে আমি একটা লম্ব অঙ্কন করছি। কত একক? 1 একক। তাহলে এখান থেকে আমি 1 একক একটা লম্ব অঙ্কন করলাম। হলো। তাহলে যদি এটা হয়, ভূমি যদি √2 হয়, এটা যদি ভূমি হয়, লম্ব যদি 1 হয়, তাহলে অতিভুজ আসার কথা কত? √3। তাহলে ভূমি যদি √2 হয়, লম্ব যদি 1 হয়, তাহলে অতিভুজ কত আসার কথা? তাহলে অতিভুজ আসার কথা √3। দেখো এই যে, ভূমি √2, লম্ব 1 হলে অতিভুজ আসার কথা √3, তাই তো? √3 এলো। √3 বিন্দুটা কোথায়? এই যে, এইটা হচ্ছে আমার √3 বিন্দু। এই বিন্দুটা √3। কিন্তু এটা তো ফাইন্ড করতে বলেনি, আমাকে বলেছে সংখ্যা রেখায় খুঁজতে। তাহলে এটাকে যদি মনে মনে টেনে নিচে নিয়ে আসো, এখানে এখানে যদি নিচে নামিয়ে নিয়ে আসো, তাহলে এই 3টা কোথায় রয়েছে সংখ্যা রেখায়? এই পজিশনে রয়েছে √3। তাহলে দেখো, আমাদের √3 স্থাপন করতে বলেছিল, কিন্তু √3 আমরা ডাইরেক্ট স্থাপন করতে পারিনি। তার জন্য কি, আগে √2 স্থাপন করলাম, সেই √2 টাকে ইউজ করে আমরা √3 এক্সাম্পল, √3 টাকে স্থাপন করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এইটা ভালো করে বুঝে নোট ডাউন করে নেবে। পরের ভিডিওতে সেম টাইপের কিছু কোশ্চেনে আলোচনা হবে। তো আজকে এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।